আপনার প্রথম ভোট আপনার কণ্ঠ, সেই কণ্ঠই দেশ দশ ও নীতি নির্ধারণে কতটা প্রভাবশালী জানতে চাই, জানাতে চাই আপনাদেরও। দর্শক, স্বাগত যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়াং ফ্যাক্টরে। এখানে পক্ষ নয়, নীতি কথা কয়, আছে সমাধানও। প্রতিটি মতামতের পাশে থাকবে তথ্য, আর প্রতিটি প্রশ্নের শেষে থাকবে বাস্তব পদক্ষেপ। দর্শক, সাথে আছি আমি আহমেদ রেজা। চার কোটিরও বেশি তরুণ ভোটার এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবক এবং নির্ধারক। তাদের ভোটেই নির্বাচিত হবে আগামীর প্রতিনিধি। কেমন প্রতিনিধি চান তারা, জানবো তাদেরই কণ্ঠে। সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছে বেশ কয়েকজন তরুণ ভোটার যারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। তবে দর্শক, আমাদের সাথে দুজন এক্সপার্ট রয়েছেন যারা মতামত শেয়ার করবেন তাদের তরুণদের সাথে, আমাদের তরুণদের সাথে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকে স্বাগতম। রাজনৈতিক বিশ্লেষক আপনি, এবং আমাদের এই আয়োজনে অর্থাৎ ইয়াং ফ্যাক্টরে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন লুৎফর হাসান, সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, লেখক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। স্বাগত আপনাকে। আপনাদের পেয়ে ভালো লাগছে। তবে আমার যে কারণে বেশি ভালো লাগা সেটি হচ্ছে আমাদের মধ্যে বেশ কয়েকজন তরুণ যুক্ত রয়েছেন যাদের কথা শুনবো এবং তাদের ভোটাধিকার কেমনভাবে তারা প্রয়োগ করবেন সে কথাও আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছে ফাইজা ফারহিন, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন রেহানুজ্জামান রেহান, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমাদের সাথে যুক্ত রয়েছেন ফাতেমাতুজ জান্নাত নূর, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী। আমাদের সাথে যুক্ত রয়েছেন মেহেদি হাসান শিহাব, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী। একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছে ক্যাথি দিবা রেমা, ইউনিভার্সিটি অফ ঢাকা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সাথে যুক্ত রয়েছেন জিয়া খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইয়াং ফ্যাক্টরের আয়োজনে। এবং আমাদের এই আয়োজনে আপনারাই মূলত কি বলবো, যে আকর্ষিত যে কথাগুলো বলবেন আপনাদের মাধ্যমে আমরা শুনতে চাই। একটা বিষয় আমি প্রথম দিকে জানতে চাই আপনাদের কাছ থেকে, এরপরে আমরা আমাদের এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছে ফিরবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সেই এক্সাইটমেন্টটা কেমন সেটা জানাবেন। একই সাথে জানতে চাই যে আপনি তরুণ হিসেবে কি বদলটা আসলে এই বাংলাদেশে করতে চান, কোন সেক্টরটা বদল করতে চান আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। ফাইজা, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। ধন্যবাদ। প্রথমত আমি সুপার এক্সাইটেড প্রথম ভোটার হিসাবে। আর যদি চেঞ্জিংয়ের কথাটা বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমরা আফটার গ্র্যাজুয়েশন অনেক স্টুডেন্ট থাকে যে তারা ভালো ভালো প্রতিষ্ঠান থেকে কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে, কিন্তু তারা বেকার, মানে কোনো জব পাচ্ছে না, ঘুরতে হচ্ছে তাদেরকে পথে পথে। এই জিনিসটা যাতে চেঞ্জ হয়, শিক্ষা খাতে চেঞ্জটাই আমি আনতে চাচ্ছি। শিক্ষা খাতে চেঞ্জটা আপনি আনতে চাচ্ছেন। রেহান, আপনার কাছ থেকে শুনতে চাই। আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে বিষয়টা খুব এক্সাইটমেন্টের। প্রথম ভোট হিসেবে এতদিন বড়দেরকে দেখেছি ভোট দিচ্ছে, সেই জায়গায় নিজে থেকে ভোট দিচ্ছি, নিজে যে সরাসরি একটা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ করতে পারবো, সেই জায়গাটাতে থেকে এক্সাইটমেন্টটা অনেক বেশি। এর পাশাপাশি আমার মনে হয় যে আমাদের দেশটা যতটা আসলে ডাইলুয়েটেড হয়ে গেছে, সেই জায়গাগুলো থেকে আমরা আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে আসতে পারবো। সেই বদল করতে চান এমন একটা স্পেসিফিক জায়গা আছে যে যেমন প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের একদম সবগুলো জায়গায় কিন্তু দুর্নীতিতে ভরে গেছে। সো ওই জায়গাগুলো থেকে আসলে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সেই জায়গাটাতে আমার মনে হয় পরবর্তী সময়গুলোতে আমাদের ফোকাস করা উচিত বেশি। জি, ফাতেমা। ধন্যবাদ। প্রথমত আমিও অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক দিন পর আমাদের দেশে নতুনভাবে একটি নির্বাচন হতে যাচ্ছে। আর প্রথমবার ভোট দেওয়া হিসাবে নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারার আনন্দটা একদমই অন্যরকম। আর আমার চাওয়া পাওয়ার ভেতরে থাকবে যে আমরা একইভাবে আপুর সাথে বলতে চাই যে আমরা দেশের অনেক তরুণ যে সমাজ রয়েছি তাদের অনেকাংশেই আমরা দেখা যায় যে পড়াশোনা করছি, বাট আমরা আনসার্টেইন অ্যাবাউট আওয়ার ফিউচার। তো এই যে কর্মক্ষেত্রে তরুণদেরকে প্রাধান্য দেওয়া, সেটা যদি আমাদের সরকার থেকে একটা নীতি নির্ধারণের মাধ্যমে, সেটা একটা ইন্টার্নশিপ হতে পারে বা কর্মদক্ষতা ভিত্তিক প্রজেক্টগুলো হতে পারে, সেটা যদি আমরা নতুন সরকারের কাছ থেকে পেতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে বলে আমি মনে করি। দক্ষতা উন্নয়নের একটা পর্যায়ে। জি, শিহাব। ধন্যবাদ ভাইয়া।
প্রথমবারের মতো রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রথমবারে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো, মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, এই বিষয়ে মানে এটা নিয়ে গর্ববোধ করছি। আর বিশেষ করে প্রথমবার না, গত 16 বছর গতবারই প্রথমবার না গতবারই ভোটার হয়েছিল। 2024 আপনি হ্যাঁ, একজন ভোটার 2024 হয়েছেন। ভোটার হয়েছিলাম, কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারিনি। কেন যেতে জানেন- পারেননি? কারণ হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে মানে যে উপজেলা পর্যায়ে যে ছিল, জায়গায় জায়গায় লোক দাঁড়ানো ছিল, কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, মানে ভয়, এমনকি- আতঙ্ক কাজ ভয় করছিল? আতঙ্ক, এমনকি কেন্দ্রে কয়েকবার মারপিটও হয়েছে। আচ্ছা। তো বাসা থেকে বসে যাওয়া লাগবে না, তাও গেছিলাম, ওই যে কেন্দ্রে পর্যন্ত যাওয়া হয়েছিল, কিন্তু যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে। অনেকে ওইখানে বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না। আচ্ছা। আর যদি চাওয়া পাওয়ার কথা বলি, তাহলে এবারের হচ্ছে- প্রত্যাশাটা কেমন যে আপনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন? কি প্রত্যাশা করছেন? এবার তো প্রত্যাশা করা যাচ্ছে যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে নির্বিঘ্নে ভোট দিতে পারবো। আর যদি প্রত্যাশার কথা বলি, তাহলে আমি দেখছি যে দুর্নীতি আর সুশাসন যদি ঠিক করা যায়, তাহলেই হচ্ছে সরকার, মানে এই সরকার, এটাই প্রত্যাশা আমার। তরুণদের প্রতিনিধিত্বটা হয় আসলে ঠিকঠাকভাবে। ক্যাথি? ধন্যবাদ ভাইয়া সুযোগ প্রদানের জন্য। প্রথমবার ভোটার হিসেবে আমি যতটা না এক্সাইটেড ততটা বেশি নার্ভাস, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে পড়ে এসেছি যে ভোটারের নিয়মাবলী, একজন ভোটারের কীরকম হতে হবে, রাষ্ট্র কীরকম হতে হবে। তো সেখান থেকে প্রথমবার নিজের একটি অধিকার আমি যখন প্রয়োগ করছি, আমি এটার জন্য খুবই এক্সাইটেড। আর যদি প্রত্যাশা বলতে হয়, তাহলে আমি অবশ্যই এটা চাবো যে আমি একজন আদিবাসী নারী হিসেবে যেভাবে হচ্ছে নিরাপদ বোধ করতে পারি, আমি সেটার দিকে সেটা ফোকাস হবে আমার এই ভোট থেকে, আমার এই ভোট প্রদানের মধ্য থেকে। আর হচ্ছে আমি রেহান ভাই এবং নূরাপুর সাথে একমত যে আমাদের দুর্নীতিটাকে কমাতে হবে, এবং আমি সেটা চাচ্ছি হচ্ছে আমাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। জি। কারণ জি। ভার্সিটির সবাই হচ্ছে আমরা তরুণ সমাজ, আমাদের 4 কোটি, কিন্তু সকলে যে ইউনিভার্সিটি যাবে এমন না, আবার সকলে যে অন্যদিকে যাবে এমন না। তো এটা হচ্ছে সরকার আমাদের হচ্ছে এক একটা খাতে বিনিয়োগ করে, যে এতটুকু খাতে হচ্ছে তরুণরা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। বাহ। জি, আপনার মতামত শুনতে চাই। এক্সাইটেড নিশ্চয়ই। প্রথমত তরুণ ভোটার হিসেবে সবাই এক্সাইটেড হলো, আমি একটু ভয় পাচ্ছি। আচ্ছা। ভয় পাচ্ছি কেন? কারণ আমরা দেখেছি 24শে জুলাইতে এত হাজার হাজার ছেলে মেয়ের রক্তের বিনিময়ে যে এই বিজয়টা অর্জিত হয়েছে, যে একটা পরিবেশ আমরা এখন আশা করছি গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারবো, কারো ভোট আগে হয়ে যাবে না, তাহাজ্জুদের আগে কেউ ভোট দিয়ে দিবে না, এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, এই বিশ্বাসটা যাতে বলবৎ থাকে, নির্বাচনের মাধ্যমেও যাতে এই বিশ্বাসটা উপনীত হয় যে না, বাংলাদেশ আসলেই চেঞ্জ হয়েছে। আমাদের ভাই বোনেদের, আমাদের যারা শহীদ, যারা আহত, যারা তাদের যে রক্ত, এই রক্তটা যাতে বৃথা না যায়, সেই ভয়টা আমার মাঝে এখনও কাজ করছে, যে সব কিছু যাতে আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে হয়। এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে। আর আমি যদি আমার প্রত্যাশার কথা বলি, আমি সবসময় দেখে এসেছি বাংলাদেশ সিকিউর না। আমার বোনকে আমি একা পাঠাতে পারি না আমি ছাড়া, বা এই আপুর কথা যদি বলি, আপু একা বের হতে ভয় পায়। আমরা সবসময় দেখি আশুলিয়াতে কেউ হয়তো ধর্ষণ করে ফেলে রেখেছে। এই যে সোসিও ইকোনমিক সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, আমি চাই নতুন সরকারের কাছে, নতুন সরকার বাংলাদেশকে একটা সিকিউর প্লেস হিসেবে তৈরি করুক। আরেকটা বিষয় আমার যে পরামর্শ, সেটা হচ্ছে যে আমার প্রত্যাশা হচ্ছে যাতে দুর্নীতিটা দূর হয়। জি। আমাদের ইকোনমি কিন্তু খুব খারাপ না, আপনি যদি দেখেন আমাদের জিডিপিও খুব খারাপ না, আমরা র্যাপিডলি ইমপ্রুভ করছি। একটা সময় আমাদের জিডিপি ছিল ফাস্টেস্ট গ্রোয়িং জিডিপি। সো আমাদের যে মেইন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 8,000 কোটি টাকার প্রজেক্ট 60,000 কোটি টাকা হয়ে যায়, জি। পদ্মা সেতুর বাজেট ডাবল হয়ে যায়। আমাদের দেখা যাচ্ছে বাজেট যাচ্ছে, বাট মেট্রো রেলের বেয়ারিং প্যাডগুলো ঠিকঠাকভাবে বুয়েটের রেকমেন্ডেশন ছাড়াও লোকাল কোয়ালিটিগুলো ইউজ করা হয়। সো এই দুর্নীতিগুলো যাতে বন্ধ হয়, তাহলেই আমরা করতে পারবো। জি, একদমই। ডক্টর শায়ন্ত, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তরুণদের মতামতটা শুনলেন, তারা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে অনেকেই বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাটা যেন আরও বেশি জোরদার হয় এবং তারা তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন, সে বিষয়টা আসলে নিশ্চয়তা চান। একই সাথে নারীর নিরাপত্তা জোরদার করা খুব জরুরি, সে বিষয়ে তাদের মতামত আছে। এই যখন পরিস্থিতি, তখন আপনাকে আমি একটা ঘটনা বলি। অল্প কয়েকদিন আগে আমরা মনে হয় এই পদ্মা সেতুর আগের যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটার কথা আমরা সবাই শুনছিলাম। আমি যখন যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল আশেপাশে দেখে, এবং আমি তখন একটা বোধ কাজ করছিল, আমি জানি না এই বোধটা আপনাদের কাজ করছিল কিনা। এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ এক্সপ্রেসওয়ে।
এর চেয়ে বেশি টাকা খরচ করে আর কখনো কোনো পৃথিবীর কোথাও কোনো দেশে এরকম এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়নি। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যে কথাটা বলছিলেন, মূল যে জায়গাটা দুর্নীতি, অর্থাৎ যেই টাকাটা হয়তো আমি 2 টাকায়, যে প্রকল্পটা 2 টাকায় করতে পারতাম, সেটি রন্ধ্রে রন্ধ্রে 10 টাকায় কিভাবে খরচ হয়েছে। অর্থাৎ সেই টাকাটা দিন শেষে তো আমার, আপনার, সবারই টাকা। ওই যে সবচাইতে বেশি ব্যয়বহুল রাস্তাটাতে আমি চললাম, আমার খুব ভাল লাগছিল, কিন্তু ওটা তো জনগণের টাকা দিন শেষে। ফলে ওই দুর্নীতির মাধ্যমে যে এই সিস্টেমটাকে প্রতিদিন ডিসঅর্ডার দিকে যাচ্ছে, সেটা নিয়ে তারা শঙ্কায় রয়েছেন, তারা সেগুলো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। আপনারা অনেকটা সময় দেখেছেন, রাজনৈতিক পালাবদল দেখেছেন, কি মূল্যায়ন হচ্ছে? পরিবর্তনটা হবে যখন আমি নির্বাচনের কথা বলছি, যে 1400 শহীদের রক্তের উপর দাঁড়ানো নির্বাচন, আয়নাঘর থেকে মুক্তি লাভের নির্বাচন। জি, আপনাকে ধন্যবাদ। এবং যে তরুণরা এতক্ষণ তাদের মতামত দিলেন এবং লুৎফর ভাই আলোচনায় আছেন, সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি জিজ্ঞেস করেছেন পরিবর্তন হবে কি না, আমি বলি পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। কেন অল্টারনেটিভ ওয়ে নাই? কারণ এই জুলাইতে 1400-র উপরে মানুষ জীবন দিল, কতজনের চোখ গেল, অঙ্গহানি হলো, কতজনের রক্ত গেল, নানান রকমের নিপীড়নের মধ্য দিয়ে 16 বছর পার করে এসে একটা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা জয়ী হলাম। আমাদের চাওয়াটা কি ছিল? এই যে তরুণরা চাইছে দুর্নীতিমুক্ত অবস্থা, তরুণরা চাইছে শিক্ষার ব্যবস্থার একটু উন্নতি হোক, যার মাধ্যমে তা আমরা তো এই দেশের পরের প্রজন্মকে যোগ্য করে তৈরি করতে পারি। আমার দেশের সন্তানরা এই দেশে ভালো ব্যবস্থা নেই বলে পালিয়ে যাবে বিদেশে। বিদেশে যারা পড়তে যায় এবং ফিরে আসে, সেটা হচ্ছে যে তারা অধিকতর যোগ্য হবার জন্য যায়। কিন্তু বিদেশে যাওয়ার পেছনে যাদের আকাঙ্ক্ষা থাকে, আমি ওখানে থেকে যাব, এই দেশের ভবিষ্যৎ ভালো না, সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। নিজের দেশ, নিজের আত্মীয় পরিজন, বন্ধু, নিজের মাটি ছেড়ে পালিয়ে যাওয়া। আমরা এমন একটা দেশ চাই যেই দেশ থেকে কারো পালিয়ে যেতে ইচ্ছা হবে না, বিদেশ থেকে এদেশে নাগরিকত্ব নিতে আসার জন্য প্রতিযোগিতা শুরু হবে। তাহলে শিক্ষার উন্নতি লাগবে, দুর্নীতি দূর করা লাগবে, সুশাসন লাগবে। একটা রাষ্ট্রের যে আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটা আমাদের একবারে পারবো না, কিন্তু ধীরে ধীরে হলো চেষ্টাটা দৃশ্যমান হতে হবে। এবং যারাই নির্বাচিত হোক, যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তাদেরকে এই অঙ্গীকারগুলো পূরণের দিকে আশাটা যে ভিজিবল হচ্ছে, এটা করতে হবে। আর ক্ষমতার দম্ভটা বাদ দিতে হবে। একদম। এই আমাদের সবাই বক্তৃতা দিতে বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, বলেন যে আমাদের যদি আপনারা দায়িত্ব দেন, রাইট। আমরা ক্ষমতায় আসির মধ্যেই, এই অঙ্গীকারের মধ্যেই কেমন যেন একটা ক্ষমতার দম্ভ চলে আসে। ক্ষমতা আসলে তার ক্ষমতা কেন হবে? মানুষ, নাগরিক তাকে ভোট দিয়ে দায়িত্ব দিচ্ছে। আর নারীর নিরাপত্তা, নারীর স্বাধীনতা, নারীর অগ্রগতি, প্রগতি, যা কিছু বলেন, আধুনিক বিশ্বে টিকতে গেলে, এগিয়ে যেতে গেলে মানুষ হিসেবে সবাইকে যেন মূল্যায়ন করা যায়, যাতে ভাবতে না হয় যে ও ছেলে ও মেয়ে, সেই রকম একটা ব্যবস্থা দরকার। সেই ব্যবস্থা যেহেতু আমাদের নারী সমাজ পিছিয়ে আছে, সেই জন্য আমাদের নারীদের আলাদা করে বলতে হচ্ছে তাদের নিরাপত্তা দরকার, তাদের শিক্ষা দরকার, তাদের অগ্রগতি, তাদের এমপাওয়ারমেন্ট। এবং এই যে এবার আপনার সংস্কার কমিশনে নিয়ম করলো যে ন্যূনতম 5% নারী ক্যান্ডিডেট দিতে হবে বিভিন্ন দলকে। সেখানে কোনো দল 3.5 বিএনপি বোধহয় দিয়েছে, বা অন্যান্য দল 5%, কেউ আবার করেনি। কিন্তু প্রধান দুটি দলের মধ্যে একটি দল একজন নারীকেও দেয়নি। সুতরাং এইখানে নারীর এম্পাওয়ারমেন্ট চাইলে শুধুমাত্র কোটায় রেখে পুরুষরা অনুদান হিসেবে দেবে, এই ব্যবস্থাটাও যেন না থাকে। নারীদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করে যেন একসঙ্গে চলতে পারি। একদমই তাই। লুৎফর ভাই, আমি একটু আপনার কাছে যেতে চাই। তাদের চাওয়াটা কি আকাশ কুসুম, যে সম্ভব না এটা বাস্তবায়ন ঘটানো? আমি আসলে বহু বছর ধরেই এক ধরনের ভয়ের বাংলাদেশে আছি। আমি সবসময় পজিটিভ কথা বলি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমি সবসময়ই আমার দৃষ্টিভঙ্গি থাকে পজিটিভ কথাবার্তা। মন খারাপের পাশে আমি থাকি না, বা কেউ যদি মন খারাপের কথা বলে তাকে আমি চেষ্টা করি, মানে মন খারাপ যদি যৌক্তিক থাকে, চেষ্টা করি তাকে ওইখান থেকে মানে মন ভালোর দিকে আনার জন্য। একদম। তো যেহেতু গান করি আমরা, বা অন্যান্য কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আছি, সবাই একটু আনন্দের ভেতরে থাকুক। কিন্তু আমি ওই সত্যিকার অর্থে একটা ভয়ের ভেতর দিয়ে যাচ্ছি বহু বছর। আচ্ছা। সেই ভয়টা আমার কাটে নাই, এবং কাটার সম্ভাবনা আমি দেখছি না।
কিন্তু আমি চাই যে এই ভয়টা কেটে যাক। কেন, কোন সমস্যাটা? ওই যে সামন্ত ভাই যেটা বললেন যে ক্ষমতা, সায়ন্ত ভাই যেটা বললেন যে মানে ক্ষমতা, আমরা যদি ক্ষমতায় আসি, দারুণ একটা কথা বলছেন, কিন্তু আমার মাথায় এটা গেঁথে গেছে আর কি, যে আমরা যদি ক্ষমতায় আসি, মানে ক্ষমতা কি এমন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যেটা দেখে এসেছি গত অনেকগুলো বছর, এখন যে দুটা দল, কেউ বিরোধী দলে যাবে, কেউ সরকারি দলে যাবে, তো সরকারি দলে যদি কেউ যেতে পারে, তারা এই বিরোধী দলে যারা আছে এদেরকে দেখে নেওয়ার একটা মানসিকতা এদের মধ্যে আছে, মানে দুই দলের ভেতরেই এই দৃষ্টিভঙ্গিটা। আবার যারা মানে অবসরে গেছে বা পালিয়ে গেছে বা বিগত হয়েছে যে চ্যাপ্টারটা, তাদের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে ফিরে এসে দেখবো, এই যে প্রতিহিংসা। আমার কথা হচ্ছে যে মানে ওদের স্বপ্নগুলো কিন্তু ওইটাই সবার স্বপ্ন, দুর্নীতি থাকবে না, সুশাসন থাকবে, নারীর নিরাপত্তা থাকবে, এটা তো আমাদের সবারই। কিন্তু আমি চাই মূলত আমার ভয়টা দূর হোক। আমি আর ওই ভয়টা চাই না যে আমার ছোট ছোট ছেলেমেয়েরা ওদের মতো মানে স্বপ্নবাজ না বা পড়ালেখায় এত সিরিয়াস না। ওরা করে কি, আপনি গলিতে দেখবেন, আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হয়, আমি ভয় পাই। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে প্রত্যেকটা গলিতে সাই করে মানে যে কিশোর গ্যাংয়ের যে ব্যাপারটা, এইটা তরুণরা গড়ে দেয় বাংলাদেশ বা যে কোনো দেশ। তো সেইখানে একটা বিরাট জায়গা কিন্তু এই কিশোর গ্যাংয়ের, এবং ওরাই সবচেয়ে ভয়ঙ্কর প্রতিটা মহল্লায়। আর প্রতিটা মহল্লা মিলিয়েই কিন্তু একটা দেশ। আপনি দেখবেন যে রাজপথের যে মিছিল, যে নেতৃত্বে যারা আছে তাদের যে মিছিল, ওখানেও দেখবেন যে সামনে বাইক নিয়ে মানে তারাই আছে। এই আমি চাই যে, আমি যেটা মনে করি যে ওদের কথার সাথে যেটা জরুরি আমার জন্য, যে ওদের বয়সী ছেলেমেয়েরাই যারা বিপদগামী এবং কি খুবই পাওয়ারফুল, তারা বিপদগামীরা কেন পাওয়ারফুল থাকবে? আমার কথা হচ্ছে এই জায়গায় বিপদগামীরা যেন পাওয়ারফুল না থাকে। ওদের কথার সাথে আমি এক, ভাইয়ের কথার সাথে আমি এক। আমি যুক্ত করতে চাই এইটা, যে মানে যে বিপদগামী তরুণেরা খুবই পাওয়ারফুল, তাদেরকে সঠিক পথে আনার জন্য জরুরি ভিত্তিতে ঠিকঠাক বসে এটা নিয়ে যেন কাজ করা হয়। একদমই তাই। আমরা তাদের প্রশ্নগুলো শুনবো, যে প্রশ্নগুলো আপনাদের উদ্দেশ্যে করারও হবে, এবং তার আগে আমি একটু প্রেক্ষাপটটা আমি তাদের উদ্দেশ্যে দিয়ে দিতে চাই, যে আপনারা আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে প্রশ্ন করতে পারবেন, কিন্তু প্রেক্ষাপটটি হচ্ছে এমন যে সায়ন্ত ভাই একটু আগে কথা বলছিলেন যে বাংলাদেশের আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি দেখতে চেয়েছিলাম, সেজন্যই তো গণ অভ্যুত্থানের উদ্ভব হয়েছিল, এবং তার পরবর্তীতে যে নির্বাচন, এই নির্বাচনটা খুবই কাঙ্ক্ষিত, এবং সেখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে সবাই, যে নারীদের যে উপস্থিতি, নারীদের যে অংশগ্রহণ, সেটি বাড়াবে। দুঃখজনক হলেও যেটি বলছিলেন যে শান্ত ভাই, যে একটি দল হয়তো দেয়নি, আরও অন্যান্য যে দল দিয়েছে তাদের সংখ্যাটাও খুব বেশি আমাদেরকে আশান্বিত করতে পারছে না, এমন একটি ব্যবস্থা। আরেকটি ক্যাম্পেইন চলছে যেটি আপনাদের চিন্তা ভাবনার সাথে সাংঘর্ষিকটা এই কারণে বলছি যে আপনারা জেনজিরা যত দুর্দান্ত রকমের ভাবেন, আমাদের এই দেশ পরিচালনায় যারা যেই রাজনৈতিক দলগুলো আসবেন, তাদের ধ্যান ধারণা এখনও একটু মানধাত্তা আমলের রয়েছে। বিশেষ করে আমরা ক্যাম্পেইনে দেখছি এখনও এই জেনারেশন সংখ্যাটা একটু আপনি বলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ওনারা মূলত 4,27,00,000 ভোটার, যারা প্রথমবারের মতো এবার এই নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। ফলে 12,77,00,000 যে ভোটার সংখ্যা আছে, সেটির মধ্যে তাদের অংশটা কিন্তু নেহায়েত কম নয়, বরং 1/3। এবং তাদেরকে আকৃষ্ট করতে কোনো ধরনের প্রচারণা আমরা দেখছি না, বরং উল্টো হচ্ছে যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে কি করবেন সেই প্রেসক্রিপশন আছে, আপনি কবরে গিয়ে কয়টা প্রশ্নের সম্মুখীন হবেন সেই প্রশ্ন আছে। তরুণদের ভাবনাটা কি আসলে, তারা কি ভাবে, এবং সেই প্রশ্নগুলো আপনাদের কাছে জানাতে চাই। রেহান। ওকে, আমি শুরুটা করব একটু আপনার সাথে দ্বিমত পোষণ করে। গত নির্বাচন যখন হয়, তখন আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাই। আমি গত নির্বাচনে ঠিক 4 থেকে 5 দিন আগে চুল কাটিয়ে সেলুন থেকে বের হলাম, গুড়ি বৃষ্টি পড়ছিল, উপরে তাকিয়ে দেখলাম আমি আকাশ দেখতে পাচ্ছি না, কারণ সেখানে অনেক ব্যানার পোস্টার ছিল। এই বছর আমি যখন চুল কাটিয়ে বের হয়েছি, তখন আমার সেম ভাইবটা এসে, এবং আমি উপরে তাকিয়ে দেখলাম এবার আমি আকাশ দেখতে পাচ্ছি, কারণ এবার কোনো পোস্টার নেই। নির্বাচনী প্রচারণাতে অনেক ধরনের পরিবর্তন এবার এসেছে, যেগুলো অনেক বেশি কিছু আছে যেগুলো পজিটিভ। আমরা যেমন ব্যানার পোস্টার দেখতে পাচ্ছি না খুব একটা। এবং আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে আমরা যারা জেনজি, আমরা কিন্তু মিনিমালিজম খুব বেশি পছন্দ করি, এবং প্রথম সারির যে নির্বাচনী দলগুলো আছে, তারা কিন্তু তাদেরকে ফোকাস করে অনেক অ্যাড রান করছে, তাদের যে ব্যানারগুলো ডিজাইন করছে সেই জায়গাগুলোতে আমরা মিনিমালিজম দেখছি।
আবার আপনি যে বিষয়গুলো বলছিলেন যে আসলে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন দেয়া হচ্ছে, টিকিট দেয়া হচ্ছে, এই বিষয়গুলোও আছে। সো এইটা আসলে আমার কাছে মনে হয় যে এক একটা জায়গা অনুযায়ী এক একভাবে আসলে তারা প্রয়োগ করছেন, যেই জায়গাটাতে তারা আসলে ওই যে স্পেসিফিক ভোট ব্যাংকটা আছে বা যেই জনগণটা আছে তাদেরকে যেভাবে আসলে অ্যাকোয়ার করা যায় সেই জায়গাটা নিয়ে তারা কাজ করছে। বাট আমি পজিটিভ নেগেটিভ দুটোই আসলে আমার এন্ড থেকে দেখছি বলে আমি মনে বাহ। করবো। কিন্তু কোনো প্রশ্ন কি আছে আপনার আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে? হ্যাঁ, ছোট্ট না করে থাকলে একটা আমরা প্রশ্ন অন্য করতে কারো পারি কাছে- যেটা, জি। সেটা হচ্ছে আমাদের এই যে নির্বাচনী প্রচারণার মধ্যে একটা পরিবর্তন এসে আমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছি। আপনার আসলে কি মনে হয় প্রচারণার ক্ষেত্রে যারা প্রথম সারির দলগুলো আছে তারা আসলে আমাদের জেনজিদের পালসটা আসলে কতটুকু বুঝতে পারছে প্রচারণার ক্ষেত্রে? জি, আমার যদি এই প্রশ্নটা ছিল আপনাদের কাছে। জি, প্রথমে আমি রেহান রেহানকে ধন্যবাদ জানাই যে এই যে ইয়াং জেনারেশন যে একটু ভিন্নভাবে ভাবে। আপনার প্রশ্নের মধ্যে ছিল যে পরিবর্তন নিয়ে একটু হতাশা বেশি, ওর মধ্যে কিন্তু আশাটা Positivity, আসলো, হ্যাঁ। পজিটিভিটি। আমরা এক সময় তরুণদের নিয়ে খুব হতাশ হয়ে পড়তাম এবং ভাবতাম যে এরা শুধু কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে চোখ নিবন্ধ রাখে, লেখাপড়া করে এবং কত তাড়াতাড়ি বিদেশ যেতে পারবে সেই পথ খুঁজে। এরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা, এই ভোটের অধিকার এইসব নিয়ে ভাবে না। ভাবলে হাসিনার মতো একজন ফ্যাসিবাদী শাসক এত বছর থাকতে পারতো না। এবং আমি যখন গণঅভ্যুত্থানের সময় আমি জেলে ছিলাম 20 দিন, জেলে থাকতেও আমাদের এই আক্ষেপটা ছিল যে তরুণরা না জাগলে মুক্তি আসবে না, এরা কেন যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত তরুণরাই কিন্তু আমাদের মুক্তি এনে দিল এবং এনে আজকের দিয়েছে। কথাও সে পরিবর্তন আসছে। ফলে এই যে ওদের ভেতর থেকে যে পরিবর্তনটা আসছে এটা আমাদের আশাবাদী করে। আর প্রচারণায় এবার পজিটিভ অনেক কিছু আছে, এটা সত্য, কিন্তু সেই পজিটিভ জিনিসটাকে কলুষিত করে ফেলছে কেউ কেউ। এআই ব্যবহার করে যে অপতথ্য ছড়ানো, ফটো কার্ড, ভিডিও, নানান রকমের তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এবং অনেক উচ্চশিক্ষিত মানুষকেও দেখি ওগুলো আবার শেয়ার দিচ্ছেন এবং তাদের অনেককে চিনি, তিনি বিশ্বাস করে সরল মনেই শেয়ার দিয়েছেন। কেউ কেউ চালাকি করেও শেয়ার দেয় যে সত্যি কি এটা ঘটেছে, এরকম একটা হেডলাইন দিয়ে দেন, কিন্তু তার ইনার যে ইচ্ছাটা সেটা থাকে হলো তার ফলোয়ার বা তার রাজনৈতিক পক্ষের উপকার করা বা অন্যের ক্ষতি করার জন্য এটাকে প্রচারে নিয়ে আসলো। এই চালাকিটা কেউ কেউ করেন, ওটাও আমরা বুঝতে পারি। আবার কেউ কেউ সরল বিশ্বাসে এটাকে প্রচার চালান, সেটাও বুঝতে পারি। সুতরাং এই যে এআই ব্যবহার করে বা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যে অপতথ্য ছড়ানো, এইটাও আছে। নারীদেরকে হিউমিলেট করা, সে এই ব্যবহার করে সেটাও আছে। তবে তরুণরা যদি এই থেকে সঠিক পথে আসে, যেটা লুৎফর ভাই বলছিলেন, শান্ত ভাই, তরুণরা প্রশ্নটা ছিল অনেক যে- পজিটিভ হতে পারে। যে প্রচারণায় কি তরুণদের পালস বোঝা যাচ্ছে? তো প্রচারণায় তরুণদের পালস অনেকখানি বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এই 4,27,00,000 ভোট, এই ভোটটা তো খুব লোভনীয় সব পক্ষের জন্যই। সেই জন্য সবাই তরুণদের জন্য আলাদাভাবে ভাবছে। রাজনৈতিক যে প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন দল কোনোটার তো দেখি কাছ থেকে বা শুনি, তারা তরুণদের কিভাবে আকৃষ্ট করা যায়, সুইং ভোটারদের কিভাবে আকৃষ্ট করা যায়, সেটা প্ল্যানিংয়ে রাখছে। হয়তো অনেকটা মনের মতো হচ্ছে না। এই যে বিভিন্ন রকম রিলস হচ্ছে, গান হচ্ছে, আমার এই বিভিন্ন গান নিয়ে রকম একটু কথা আছে, চমকপ্রদ বিষয়টা আসছে, সেইখানে তরুণদের কথা অনেক ক্ষেত্রে মাথায় রাখছে। এবং এই যে তরুণদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতার যে বিষয়টা আসছে, তরুণদের কথা মাথায় রেখেই তো সেটা আসছে। জি। তরুণদের শিক্ষা, টেকনোলজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সাইডে তাদেরকে প্রশিক্ষিত করা, তরুণদের কথা মাথায় রেখে আসছে। বাহ। তরুণ বিদেশে যারা যেতে চায়, আমাদের যে বাংলাদেশটা এই দুঃশাসনের মধ্যে টিকে ছিল তো 2-3টা সোর্স, বাংলাদেশে আভ্যন্তরীণভাবে কৃষি এবং গার্মেন্টস খাত, আর বিদেশে আমাদের যে রেমিটেন্স। সুতরাং এই বিদেশে যারা যায়, আমাদের অদক্ষ শ্রমিক যাওয়াতে পরিশ্রম বেশি করে, আর্ন কম করে, রেমিটেন্স কম আসে। সেই ক্ষেত্রে এই তরুণদেরকে যদি প্রশিক্ষিত করে ট্রেইন আপ করে পাঠানো হয়, দেশেরও ভালো হবে, তার পরিবারে ভালো হবে। ফলে তরুণদের কথা ভাবছে। এখন সেই ভাবনাটা কতটা বাস্তবায়িত হবে সে প্রশ্ন আমরা দেখব যারা দায়িত্বপ্রাপ্ত হন রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের কাছে। আমার এটার সাথে একটু সংযুক্তি আছে। জি, সেটা ছোট হচ্ছে করে যে- আমরা ছোট করে বলছি, সেটা হচ্ছে যে বললো যে তরুণদের পালস বোঝার যে ব্যাপারটা, শান্ত ভাই বললেন যে বিভিন্ন রিলস হচ্ছে বা গান, আমরা যে এআই দিয়ে যে গানগুলো হচ্ছে, আপনি দেখেন যে নাম বিকৃত হচ্ছে, মানে এক হাস্যকর অবস্থা। তরুণরা যদি সেইটাতে মানে তরুণদেরকে নিয়ে যদি কাজ হতো, তাহলে ব্যাপারটা হয়তো বা এআইটা সঠিকভাবে কাজে লাগানো যেত। যে সমস্ত গান হচ্ছে, মানে ধরেন নামের যে বিকৃতি হয়
বা যে সমস্ত শব্দের বিকৃতি হয় এটা কেউ দেখছেই না, দেদারসে শেয়ার করছে, চলছে। ক্যাম্পেইনের অংশ করছে। কিন্তু Exactly. তরুণের পালস বোঝা হলো না প্রচারের ক্ষেত্রে মনে হয় ওদের সাথে কথা বলে নেওয়াটা ভালো আমার মনে হয়। ভালো। ফাতেমা, আমার কোশ্চেনটা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে এই কথাগুলোর সাথে। ছোট প্রশ্ন, ছোট উত্তর। ছোট প্রশ্ন হচ্ছে যে যেমনটা হচ্ছে তরুণদের পালস ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে গত বেশ কয়েক সপ্তাহ হলো যে ক্যাম্পেইনগুলো বিভিন্ন জায়গায় রান করছে রাজনৈতিক দলগুলো, সেখানে আসলে কতটুকু নারী বান্ধব ক্যাম্পেইন হচ্ছে। আচ্ছা। আমি যদি ছোট করে ব্যক্তিগত একটা কথা বলি, যেমন আমি সাংবাদিকতার একজন ছাত্রী, তো আমাকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে নির্বাচনী প্রচারণার ওপরে তুমি 1 মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি করবে। কিন্তু আমি দেখছি আমার সামনে অনেক মিছিল যাচ্ছে, আমার সামনে হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে, বাট আমি আমার ফোনটা বের করে ফুটেজ নেওয়ার যে একটা সাহস আমি পাচ্ছি না। কেননা আমি যেই ক্যাম্পেইন বা মিছিলগুলো আমি দেখছি সেখানে কোনো নারী বান্ধব কোনো পরিস্থিতি নেই, এবং সেখানে আমি এগিয়ে যদি যাই তাহলে ওইখানে আমার সিকিউরিটিটা কি হবে, এই ইস্যুটা আমাকে বারবার ভাবাচ্ছে। তো কাকে এই প্রশ্নটা জায়গায় করছেন? প্রশ্নটা করছি যে লুৎফা ভাইয়াকেও, যে আমাদের এই যে পালস নিয়ে যে ভাবছে নির্বাচনের দলগুলো, যেমনটি রেহান ভাইয়া বলল যে এই ক্ষেত্রে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা আসলে এই যে তরুণদের মধ্যে নারী এবং পুরুষের যে ক্যাম্পেইনে যে তাদের মানে সমসাময়িক একটা বান্ধবতা, এটার কতটুকু গুরুত্ব তারা দিচ্ছেন। যেমন আমি ভোটার, তো আমার সাইকোলজি তো এটা দ্বারা শেপ হতে পারে যে জি, রাজনৈতিক জি, ক্যাম্পেইনের প্রশ্নটা দ্বারা। বুঝতে তো পেরেছি। এই জায়গায় তাদের কি করার আছে? লুৎফর ভাই, করার আছে বলতে আমি মনে করি যে আপনি খেয়াল করে দেখবেন যে অধিকাংশ মিছিলের মধ্যে সামনে 4-5 জন নারীকে রাখা হয় যদি র্যালি হয়, অথবা যদি কাউকে শুভেচ্ছা জানানো হয়। এই মূল ধারার যে মিছিল যেখানে হয় সেখানে নারীর অংশগ্রহণ হিসেবে আপনি অনুপস্থিত দেখবেন না। নাই। অথবা বড় বড় কোনো যে সমাবেশ হইলো সেইখানে দেখা গেল যে নারীরা থাকলো বিভিন্ন ওই মতাদর্শের। কিন্তু যখন একটা মিছিল হচ্ছে, রাজনৈতিক প্রচারণার মিছিল হচ্ছে, তখন শুধু যে পুরুষরা অংশগ্রহণ করবে তা না, একই সাথে নারী পুরুষ ক্লাসে যেভাবে থাকে, ক্যাম্পাসে যেভাবে মিছিল মিটিং করে, তারা সেইভাবে যদি নির্বাচনী প্রচারণায় থাকে তাহলে নূর হয়তো বা তার ভেতরে সেই সাহসটা পাবে আমার মনে হয় আর কি। না, কিন্তু নারীদের বেলায় তাদের নিজেদের ইচ্ছে এবং উদ্যোগটাও গুরুত্বপূর্ণ। রাজনীতিতে তারা যদি এরকম ভয় পেয়ে পিছিয়ে থাকে এবং মনে করে আমি এখানে পারবো না, কিংবা এইখানে পুরুষরা যে ধরনের অনেক সময় নোংরা প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয়, আমি এটা ফেস করতে পারবো না, অথবা আমি একজন নারী বলে আমাকে যে নোংরা ভাষা আক্রমণ করা হবে আমি এটা ফেস করব, আমার বাবা মা বা আমার পরিবার বা আত্মীয়রা ভালোভাবে নিবে কিনা, এটা ঝেড়ে ফেলতে হবে। যদি এগিয়ে যেতে হয়, কে কি বলল সেটা না ভেবে আমি ঠিক করছি কিনা সেটাকে মাথায় রেখে নিজেদের এম্পাওয়ার করা, এটাকে এইদিকে এগিয়ে যেতে হবে নিজেদের। এখন পার্টিসিপেশনে এই যে দলগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, এত শতাংশ নমিনেশন দিবেন, এত শতাংশ আপনার পার্টিতে রাখতে হবে, দলগুলোতে তো শেষ বিচারে গিয়ে জিতিয়ে আনতে হবে। জিতিয়ে আনার ক্ষেত্রেও অনেক সময় ওইখানে যোগ্য প্রার্থী হিসেবে দেখে যে আমার এখানে পুরুষ প্রার্থী যারা আছে ওকে দিলে জিতবে, একজন নারী দিলে সে জিতবে না। তো এইটা একদিনের ব্যাপার না, তৈরি হওয়ার ব্যাপার। সেই জন্য যারা তরুণ আছে বিশেষ করে নারীদের মধ্যে, তাদেরকে এখনই নিজেদের স্বার্থে উদ্যোগ নিতে হবে যে আমাদের জায়গা আমাদেরই করে নিতে হবে, কেউ ছেড়ে দিবে না। জি, ছোট করে প্রশ্ন, ছোট প্রশ্ন একদমই। আচ্ছা, ছোট প্রশ্নের আগে আমি মানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেসব নেতারা আছে ওরা হচ্ছে পপুলিজম করছে, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে প্রচারণায় মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। এছাড়া আমরা আরও দেখি যে ওরা হচ্ছে একটা ডিসইনফরমেশন ছড়ায়, তারপরে হচ্ছে বট বাহিনী কিনে নিয়ে ওইখানে 20,000 30,000 হচ্ছে লাইক কমেন্ট করে আর কি ওই বাড়ায়, যার কারণে অনেক ভোটারই আমরা হচ্ছে অনেক ভোটার হচ্ছে ইনফ্লুয়েন্স হয়। গ্রাম কেন্দ্রিক যে গ্রামের কেন্দ্রিক ওরা হচ্ছে আলাদাভাবে প্রচারণা করছে, ওরা হচ্ছে যে কিছু মানুষ নিয়ে যাচ্ছে ওইখানে হচ্ছে জান্নাতে টিকিট বিক্রি করছে, ইয়ে করছে। আমার প্রশ্নটা হচ্ছে এই যে নেতারা হচ্ছে যে এই যে পপুলিজমের প্রচারণা চালাচ্ছে, ওরা হচ্ছে আকাশ কুসুম ইশতেহার দিচ্ছে, মানে এটা কি ভবিষ্যৎ বাংলাদেশকে ভোগাবে না? যে আমাদের চিন্তা ভাবনাকে এই যে ওরা হচ্ছে তরুণদেরকে একরকম আশা দিচ্ছে, পরবর্তীতে ওরা কি ওই আশা আসলে কতটুকু রাখতে পারবে? প্রতিশ্রুতি একরকম দিচ্ছে আর কাজ অন্যরকম করছে, সাংঘর্ষিক একটা অবস্থান। কার কাছে করছেন? শান্ত ভাইয়ের কাছে। জি, এইটা ডেফিনেটলি খুব ব্যাড প্র্যাকটিস বাংলাদেশে, কারণ হচ্ছে এখানে জবাবদিহিতা কম বা নাই বললেই চলে।
একটা দল যে ইস্তেহার দিল, সে যদি দেয় 100 দিনের মধ্যে কি করবে, 1 বছরের মধ্যে কি করবে, বা 5 বছর মেয়াদে কি করবে, তাহলে অবশ্যই ওই 100 দিন পর বা 1 বছর পরে ওই দল তার প্রতিশ্রুতির কতটুকু রক্ষা করলো, বাস্তবায়ন করলো, কতটুকু পারলো না, কেন পারলো না, তাহলে আর কতদিনের মধ্যে করবে। এই ধারাবাহিক জবাবদিহিতাটা যদি আমরা তাদের থেকে আদায় করতে পারি, তাহলে হয়তো তারা ভবিষ্যতে এরকম প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ভাববে যে আমি প্রতিশ্রুতি দিলে তো রক্ষা করতে হবে, রক্ষা না করলে তো আমার জবাবদিহিতার মধ্যে যেতে হবে। ফলে এইটা এত দীর্ঘদিনের প্র্যাকটিস, তো হঠাৎ করেই সব চেঞ্জ হয়ে যাবে না। এই যে আপনি যে কথাটা আজকে বললেন, এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে এবং অবশ্যই নির্বাচনের পরে তাদের এই যে মৌখিক এবং লিখিত প্রতিশ্রুতিটাকে আমরা বলছি ইলেকশন ম্যানিফেস্টো, বা যেটা দিচ্ছে লিখিতভাবে, এইটা নিয়ে তাদের ধরতে হবে যে আপনি তো বলছিলেন এইটা করবেন, কেন পারলেন না বা করলেন, বা তাহলে কবে দেবেন। আর যদি না পারে, নিশ্চয়ই সামনের নির্বাচনগুলো কোনো দলীয় সরকারের অধীনে হবে না, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হবে। সেখানে আমরা যেন আমাদের রায়টা প্রয়োগ করতে পারি যে কথা খেলাপি হবে, ঋণ খেলাপির থেকেও জঘন্য হচ্ছে কথা খেলাপি। ঋণ আপনি আইনের মাধ্যমে আদায় করতে পারবেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে সেটা সাংঘাতিক অপরাধ। একদম। এই অপরাধীকে মাপ করা উচিত নয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সবারই জুলাই দেখা, জুলাই আমাদের অনেক শত শত ভাই বোনদেরকে আমরা হারিয়েছি। তো আমরা তরুণরা অবশ্যই চাচ্ছি না যে আরেকটা জুলাই হোক, আমরা আরও কাউকে হারাই। তো দুই ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি পোস্ট ইলেকশন পিরিয়ডে যখন আমরা দেখছি যে কথার সাথে কাজের মিল হচ্ছে না, তখন তরুণদের আসলে কি করা উচিত? মানে আরেকটা আমাদের কি 24 করা উচিত এখানে? মানে এখন আপনি ওদেরকে বললেন জবাবদিহিতার ব্যাপারটা। আমি যখন ক্ষমতার অংশীদার হয়ে গেলাম, তখন আপনি আমাকে প্রশ্ন করলে তো মানে আমি কি আদৌ জবাব দিতে বাধ্য? ওদের সংশয়টা এটা আপনার দৃষ্টিতে আপনি ব্যাখ্যা করেন। না, জবাব দিতে বাধ্য যদি রাষ্ট্রের সুশাসন থাকে, আইনের শাসন থাকে, সঠিক পদ্ধতিতে যদি সংবাদ মাধ্যম চলতে পারে, বাক স্বাধীনতা থাকে। কারণ এই সংবাদ মাধ্যম, বাক স্বাধীনতা, সুশাসন, ভার্চুয়াল মিডিয়া, মানুষের সব কিছু এক্সপ্রেশন, এগুলো মিলেই তো একটা ওপিনিয়ন তৈরি হয়। যদি কোনো সরকার যারা দায়িত্ব নেওয়ার পরে তারা যদি বুঝতে পারে যে পাবলিক পালস তাদের পক্ষে নাই তাদের এই আচরণ বা কাজের জন্য, এবং ভবিষ্যতে তাদেরকে নির্বাচনের মুখোমুখি হতে হবে, 18 সালের মতো রাতের ভোট বা 14 সালের মতো বিনা ভোট বা 24-এর মতো আমিডামি ভোট দিয়ে আর পার পাওয়া যাবে না, তখন কিন্তু তারা অনেকখানি জবাবদিহিতার মধ্যে আসবে বা আসতে বাধ্য হবে। অতীতে আসেনি, কারণ হচ্ছে তাদের নির্বাচিত হওয়ার জন্য আপনার আমার কাছে হাত পাততে হতো না। এখন যারা আছে তাদের মাথার মধ্যে এইটা আমাদের ঢুকিয়ে দিতে হবে, তুমি যে হয়ে থাকো, তোমাকে শেষ বিচারে কিন্তু আবার দায়িত্ব প্রাপ্ত হতে হলে এই দায়িত্ব দেওয়ার মালিক আমরা, আমাদের কাছে আসতে হবে। এবং আমাদের শুধু ওই ভোটারদের কাছে আসতে হবে, এটা এনশিওর করতে পারলে তারা কেউ একটু নিপীড়ক হতে পারে, শাসক হতে পারে বা দুঃশাসনের দিকে যেতে পারে, কিন্তু ফ্যাসিবাদ কেউ হতে পারবে না যদি ওই ভয়টা কাজ করে যে আমাকে আবার জনগণের দ্বারস্থ হতে হবে এবং আমি ভালো কাজ না করলে পরাজিত হব, এবং ক্ষমতা থাকলে আমি বিচারের আওতায় সবসময় আসবো না, এই ধারণাটা কারো মধ্যে থাকলেও ক্ষমতা হারালে তো আসতে হয়। সুতরাং ভয় কাজ করবে কিছুটা হলো, তারা নৈতিকভাবে ঠিক না হওয়া পর্যন্ত ভয় দেখিয়ে হলেও তাদেরকে ঠিক করতে হবে। আপনি দেখেন যে খুব সিম্পলি এটা আমি বলি যে আল্লাহ আমাদেরকে শুধু বেহেশতের লোভ দেখিয়ে ছেড়ে দেয়নি যে যা করো ভালো করলে তুমি এই অ্যাওয়ার্ড পাবা, আমাদের খারাপ করলে শাস্তি কী হবে সেটাও দিয়ে দিয়েছে বলে প্রতি মুহূর্তে আমরা স্রষ্টার ওই কথা মনে করি যে এইটা করলে পুরস্কার পাবো, ঠিক আছে, না করলে পুরস্কারই না, শুধু আমাকে ওই শাস্তিও বহন করতে হবে। সুতরাং এই শাসক, শোষক অথবা পরিচালক যে যেরকম করবে তার যেন ওই প্রাপ্যটা আমরা বুঝিয়ে দিই, সেটা বারবার বলতে হবে, করতে হবে। জি, তো আমার দুজনের কাছে কিছু কোশ্চেন ছিল, একটা না, একটা প্রশ্ন করা যাবে। ওকে, ছোট আর কি। জি, সেই প্রশ্নটা হচ্ছে যে যেমন আমরা কিছু স্বতন্ত্র প্রার্থী, যেমন তাসনিম জারা আপু, উনি সম্পূর্ণ ক্যাম্পেইনটা ওনার অনলাইনে করছেন। হ্যাঁ, উনি চাচ্ছেন অনলাইনে উনি হচ্ছে ওনার রিপ্রেজেন্টেটিভকে সাইন আপ করতে বলছেন, ওই রিপ্রেজেন্টেটিভ 5 জন ভোটার কালেক্ট করবে, মানে উনি চাচ্ছেন যত মিনিমাল ওয়েস্টে ক্যাম্পেইনটা শেষ করা যায়। এটা যে একটা অ্যাপ্রোচ দেখা যাচ্ছে, সেখানে আমরা সবসময় দেখছি আরেক জায়গায় যে
সবাই হেলিকপ্টার বা হচ্ছে গাড়ি বহর নিয়ে প্রাডো এই সেই নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করছে, সেখানে আমরা 25 তারিখে দেখলাম তারেক রহমান যখন দেশে আসলেন উনি পশ্চিমা কালচারে ক্যাম্পেইন বাসের যে কালচারটা ক্রিয়েট করলেন। তো এখানে কি আপনারা ক্যাম্পেইনে ওভারঅল কোনো নতুনত্ব দেখতে পাচ্ছেন কি না, বা এই নতুনত্বগুলো কেমন ক্যাম্পেইনে প্রভাব ফেলছে, এইটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। যেমন আমি বলি যে তাসনিম জারার প্রসঙ্গে যেটা বললেন, বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইতে হলে আপনাকে শুধু অনলাইনে করলে হবে না। আমি তাসনিম জারার বিভিন্ন উদ্যোগকে সমর্থন করি, তার এই উন্নত যে চিন্তা ভাবনা এবং বহির্বিশ্বের সাথে উন্নত বিশ্বের সাথে তাল মেলানো যে তার চিন্তা ভাবনা খুবই সমর্থন করি, এবং আমাদের ভোটাররা তার সে যেভাবে চাচ্ছে সেভাবে হোক, অভ্যস্ত হোক, সেটাও চাই। কিন্তু আপনি সব কিছু অনলাইনে মতো এখন উপযোগী না আর কি, কারণ আপনার পরিবারে আমার পরিবারে এখনও অনেক মানুষ আছে যারা অনলাইনে অভ্যস্ত না। আবার তাদের মধ্যে আবার ইগো একটা ব্যাপার আছে যে তার কাছে ভোট চাইতে হবে, না হলে সে ভোট দেবে না, এই অভিমানের ব্যাপারটাও আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোও করি। আর আপনি যে গাড়ি বহরের ব্যাপার বললেন, ওই ব্যাপারে আমি মনে করি শান্ত ভাই কথা বললে ভালো। শান্ত ভাই, হ্যাঁ, গাড়ি বহর এটা একটা আনুষ্ঠানিকতা বহুদিন ধরে চলে আসছে, যেটা বলছি হঠাৎ করে বাদ দেয়া কঠিন। পৃথিবীর বহু দেশে এরকম গাড়ি বহর বা আনুষ্ঠানিকতা এগুলা হয়। আর হেলিকপ্টার এটা যাতায়াতের সুবিধার জন্য হয়, কারণ নির্বাচনের সময় পার্টি প্রধানদের অল্প সময়ে অনেক এলাকা চষে বেড়াতে হয়। তিনি না গেলে ওই এলাকার প্রার্থীরা বৃহত্তর একটা জেলা বা বিভাগীয় মনক্ষুণ্ণ হন যে আমাদের এখানে আসলেন না। ফলে এরকম টানা সফর করতে হয়, এটা তাদের গাড়ি দিয়ে বন্যভাবে যাওয়াটা ডিফিকাল্ট হয়, যে কারণে হেলিকপ্টার এটাও প্রচারণার একটা অংশ হিসেবে সেই ক্ষেত্রে স্বচ্ছতা দেখাতে হবে তার এই ব্যয় নিয়ে, যে তার এই ফান্ডিংটা কোত্থেকে আসলো এবং এটা স্বচ্ছভাবে ব্যয় হয়েছে, পার্টি ফান্ডটা স্বচ্ছভাবে দেখানো, এটা যেন কোনো হিডেন মানি থেকে না হয়। এবং হিডেন মানি বা এরকম গোপনীয় ফান্ড থেকে হলে তারা আবার গোপনীয়ভাবে স্বার্থ উদ্ধার করে নেবে, সেই স্বার্থ উদ্ধার করলে রাষ্ট্রের স্বার্থহানি ঘটবে, এইটা ক্লিয়ার থাকা দরকার। আর একটা হচ্ছে এই যে প্রচারণার যে বিষয়টা, প্রত্যেকটা দল এরিয়া মানে এরা ডিজাইন করে বয়স। আপনি এখন দেখবেন না যে অনলাইনে বিভিন্ন বিষয় আপনি করতে গেলে আপনার টার্গেট গ্রুপ নির্ধারণ করেন, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত, তার চাহিদা কেমন, তার পেশা কোন ধরনের, সেটা বিবেচনায় নিয়ে একজন কৃষিজীবী সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আপনি অনলাইন প্রচারণা দিয়ে পারবেন না। একজন প্রান্তিকে যে বস্তিবাসী যারা সাধারণ নিম্নবিত্ত যেই গ্রুপটা, তাদের কাছে আপনার অনলাইনে গিয়ে হবে না। কোথাও গিয়ে আপনাকে চমক দেখাতে হয়, কোথাও গিয়ে যে রাজনৈতিক কিছু রেটরিক বক্তব্য এটা দেওয়া বাংলাদেশে বা ইন্ডিয়া এই কালচারে আছে কেন, কারণ এক এক মানুষ এক এক রকম জিনিস পছন্দ করে। আস্তে আস্তে আমরা বেরিয়ে এসে পজিটিভ দিকে যাবো ইনশাআল্লাহ। ফাইজা, শেষ প্রশ্ন। আমি যদি বলতে চাই, মূলত চেঞ্জ করতে হবে আমাদের প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা যদি আমি চিকিৎসা ক্ষেত্রে যাই, দেখা যাচ্ছে সরকারি চিকিৎসা ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে সরকারি চিকিৎসা ক্ষেত্রে যখন যাচ্ছি, মানে দরিদ্র যারা মিডল ক্লাস, তারা প্রপার ওয়েতে কিন্তু চিকিৎসাটা পাচ্ছে না, যার কারণে হচ্ছে আমাদের নানা ইস্যু ফেস করতে হচ্ছে। কিন্তু এটা কখন পরিবর্তন করতে পারবো? আপনি চিকিৎসক, আপনি বলেন। প্রথম কথা হলো আমার যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে রাষ্ট্রকে গোটা চিকিৎসার দায়িত্ব নিতে হবে, সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, বিভিন্ন পলিসির মাধ্যমে হোক, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে একটা লেভেল পর্যন্ত। সে মানে আমাদের এখানে যেহেতু স্বচ্ছভাবে ট্যাক্সটা পে করা হয় না, ওইটাকে প্রথমে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যে আপনি ইউরোপ আমেরিকায় যান, আপনার সেখানে কোনোভাবে আপনার কোনো ইনকাম লুকানোর সুযোগ নাই। সুতরাং এইখানে ওইরকম ব্যবস্থা আনতে হবে যে আপনি যাতে স্বচ্ছভাবে আপনার পুরো ট্যাক্সটা পে করে নাগরিক। এখন এই ট্যাক্স পেয়ার গ্রুপ দেখলে বোঝা যাবে তার ইনকাম জেনারেটিং কন্ডিশন কোনটা, কোন লেয়ারে সে পড়ে, সেই থেকে কোন লেয়ারে হলে তার ইন্স্যুরেন্স কত মানের হবে, কত টাকা হারে পে করবে। আর যারা পারবে না কোন লেয়ারের নিচে হলে, তাদের দায়িত্বটা ওই যে যারা বেশি ইনকাম জেনারেটিং তাদের যে এই যে ইন্স্যুরেন্স বা ট্যাক্স পেয়ার যারা দিবে, এইটা প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার দায়িত্ব রাষ্ট্রকে নিয়ে নিতে হবে। আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, মুখের ক্যান্সার সার্জারি করি। ক্যান্সারের রোগীদের দেখি, ধরেন একটা দরিদ্র জনগোষ্ঠী, ক্যান্সার চিকিৎসা খুব ব্যয়বহুল,
কিডনি ডায়ালাইসিস করতে হয় অথবা ট্রান্সপ্লান্ট করতে হয় তার বাঁচতে হলে, খুব ব্যয়বহুল। রাষ্ট্র যদি দায়িত্ব নেয় তাহলে এই ব্যয়বহুল চিকিৎসাগুলো তো এই দেশের 80% মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে সরকারিতে একটা বিশেষ স্তর সব জায়গায় থাকতে হবে একই মানের, প্রাইভেটে ডেফিনেটলি উন্নততর হয়, পৃথিবীর সব জায়গায় আছে, সেখানে ওই যে বেশি ক্যাপাবল যারা তারা যাবে, কিন্তু সরকারি জায়গায় যেন তার ন্যূনতম স্বাস্থ্য সেবাটা পায়, যাতে তার রোগ মুক্ত হওয়ার মতো সব পদ্ধতি থাকে। জি, আমরা একদমই শেষ পর্যায়ে রয়েছে এবং আমাদের শেষ পর্ব যেটি হচ্ছে আমি যদি হতাম প্রধানমন্ত্রী। এবং এই প্রশ্নটা আপনারা যদি প্রধানমন্ত্রী হতেন 100 দিনের অ্যাকশন প্ল্যানে কি রাখতেন, কোনটা প্রায়োরিটি, একটা টপিককে বেছে নিতে হবে যেটাকে বদল চান আগামী 100 দিনে, অর্থাৎ শান্ত ভাইয়ের মতো যে যারা দায়িত্ব নিতে যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন নির্বাচিত সরকার হিসেবে, তারা আসলে কোনটা থেকে মনোযোগ দেওয়া উচিত। শিহাব, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। আমি যদি হতাম প্রধানমন্ত্রী। ধন্যবাদ ভাইয়া। প্রতিম যদি প্রধানমন্ত্রী, কথাটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আপনি প্রধানমন্ত্রী, আপনারাই প্রধানমন্ত্রী। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ভাইয়া বলেছিলেন একটা কথা, কিন্তু আমি কয়েকটা জিনিসে গুরুত্ব দিতাম। 100 দিনের অ্যাকশন প্ল্যানে 100 দিন, 100 দিনে আমি প্রথম কথা হচ্ছে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতাম। দ্রব্যমূল্যের সিন্ডিকেট, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে গত কয়েক বছরের তুলনায় এই বছরের রমজানে মানুষ হচ্ছে যে শান্তিতে খেতে পেরেছে, মানুষের মুখে শান্তি ছিল, যে তারা শান্তি। দ্রব্যমূল্যের সিন্ডিকেট হচ্ছে সবার আগে আমি রাখতাম। জি, আর এর যে একটাই আমরা অনেকগুলো মতামত নিব তো। ক্যাথি। থ্যাংক ইউ ভাইয়া। আমারটা শুনলে খুবই ফানি মনে হবে, জি। কিন্তু আমি হচ্ছে চাচ্ছি যে বিসিএস পরীক্ষাটা একদম পাবলিকের সামনে নিতে, একটা বড় স্ক্রিন থাকবে যেখানে সবাই বিসিএস পরীক্ষাটা আবার দিবে। 100 দিনের অ্যাকশন প্ল্যানে এটা আপনি করতে চান, বিশেষ পরীক্ষাটা প্রধানমন্ত্রী হিসেবে। জি জি। তো আমার অ্যাকশন প্ল্যানের মধ্যে হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন। ইনফরমেশনের সহজলভ্যতা। দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কারাপশনের মেইন কজটা হচ্ছে আমরা অনেক ইনফরমেশন জানি না। একটা ফাইল পাসপোর্ট অফিসে আটকে আছে, কেন আছে, কার কাছে আছে, এই ইনফরমেশন যদি পাবলিকলি অ্যাভেলেবল থাকে, যেমন আপনি যদি ছাগল কাণ্ড দেখেন, মানুষ যখন ইনফরমেশনটা পেয়েছে যে সাধারণ সরকারি কর্মকর্তার ছেলে 3টা গাড়ি কিনে 20 লাখ টাকা দিয়ে ছাগল কিনছে, তখন কিন্তু এটা মিডিয়াতে আসতে ফোকাস হয়েছে, অ্যাকশনটাও হয়েছে। জি। সো আমি চাই ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি হোক, ট্রান্সপারেন্সি হোক। ফাইজা। আমি হচ্ছে প্রথমত ট্রান্সপোর্ট সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছি। পরিবহন খাত, ওকে। দেখা যাচ্ছে আমরা স্টুডেন্টরা তো বাসে যাতায়াত করতেছি, সেফ না। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক আমাদের যানজট সমস্যাটা ফেস করতে হচ্ছে, ট্রাফিক ব্যবস্থা, ওকে, ট্রাফিক, মানে ঠিক আছে। যতই যাচ্ছি তত আমরা পিছিয়ে যাচ্ছি। রেহান। থ্যাংক ইউ ভাইয়া। সো বেসিক্যালি এখন যে সিচুয়েশন, তাতে মনে হয় 100 দিন না 100 মাসে আসলে পরিবর্তন সম্ভব কিনা সন্দেহ থাকে একটা। কিন্তু এরপরও যদি জানতে চান, আমি শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডিসিশন মেকিংগুলো থাকে সেগুলো আমরা কীভাবে আসলে আরও ট্রান্সপারেন্ট করতে পারি, জনগণকে আসলে ডিসিশন মেকিং প্রসেসটা দেখাতে পারি, সেই জায়গাটাতে ফোকাস করব। ওকে, ফাতেমা। আমিও রেহান ভাইয়ের সাথে একমত। আমার মনে হয় না 100 দিন এই দেশের জন্য স্বাভাবিক। তবুও যদি করতে হয়, যেহেতু আমরা তরুণ এবং আমাদের দ্বারাই গণঅভ্যুত্থান যেহেতু হয়েছে, আমি চাই প্রথমতই নতুন সরকারের দ্বারা, মানে আমি যদি থাকি, তাহলে ন্যাশনাল ইয়ুথ একটা অ্যাডভাইজারি গ্রুপ করা, যে আমরা সরকারের সাথে আমরা অ্যাডভাইজারি গ্রুপ হিসেবে কাজ করব। আমরা যারা হচ্ছে দেশ নিয়ে কাজ করতে চাই, অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা সোশ্যাল ওয়ার্কগুলো করতে চাই, তাদের দ্বারা একটা ইয়ুথ গ্রুপ করা এবং সেটা গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েটেড করে কাজ করা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরুণরা এমনভাবেই ভাবে, শান্ত ভাই এবং লুৎফর ভাই, এবং সেই প্রেক্ষাপটে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, তারা যেমন এমন করে ভাবে, ঠিক কোনো কারণ ছাড়া এবার হতাশাগ্রস্ত হয়ে যায়। এই ভাবনাগুলো যেন অব্যাহত থাকে, তাতে করে আসলে তারা যিনি ক্ষমতায় থাকবেন, দায়িত্বে থাকবেন, তাকে বারংবার প্রশ্নটা করতে পারবেন, জবাবদিহিতার আওতায় আনতে পারবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারবেন। সেই জায়গাটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেটি নিয়ে আপনার মতামত, অর্থাৎ হতাশ হওয়া যাবে না, এই পেজটা ধরে রাখা দরকার, সেটা নিয়ে আপনার পরামর্শ। আসলে লাইফ পৃথিবীর সব জায়গায় চ্যালেঞ্জিং। আমার পরিচিত অনেকেই ইউরোপে, আমেরিকায় প্রবাসী হয়ে যাচ্ছে, গিয়ে যারা আমি ভালো আছি এটা অনেকে বলার জন্য বলে, কিন্তু যারা খুব কাছের মন খুলে বলে, অনেকেই বলে তারা ভালো নাই কেন? বাংলাদেশে যে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন, আপনজনদের সঙ্গে থাকা, নিজের মাটি, নিজের দেশ, সেই ফিলিংস নিয়ে থাকা হয় না। সেই জন্য আমরা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাব না, এই দেশে থাকব। এই দেশের কিছু খারাপ আছে, এই খারাপটাকে চেঞ্জ করব আমরা। সেই চেঞ্জ করবার জন্য
বলতে থাকবো, কাজ করতে থাকবো, প্রথমে নিজে প্র্যাকটিস করবো। আমি অন্যের কাছ থেকে যেটা আশা করি, প্রত্যাশা করি, ওই প্র্যাকটিসটা প্রথমে আমরা নিজের মধ্যে নিয়ে আসি, যে আমি অন্যের কাছ থেকে যেটা চাই এই আচরণটা, এই কাজটা, এই প্র্যাকটিসটা আমি শুরু করে দিই। এইভাবে দেখব আমরা যে আস্তে আস্তে আমরা নিজেরা পরিবর্তন হয়ে গেলে, ভালোরা সংগঠিত হলে যারা খারাপ তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এবং এই দেশ একদিন আমাদের কাছে গ্রহণযোগ্য হবে, আমাদের পরের প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে। আজকে আপনারা ইয়াং শিক্ষার্থী, একসময় আপনারা সংসারের প্রধান হবেন, তাহলে আপনাদের পরের প্রজন্ম, আপনাদের সন্তানরা, তারা যেন গর্ব করতে পারে যে আমি এদেশেই থাকবো, এইখানে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক মানের মানুষ হওয়া যায়, এইখানে কাজ করে সম্মানের সঙ্গে আত্মমর্যাদা নিয়ে সার্বভৌমত্বের অনুভূতি নিয়ে থাকা যায়। এই অবস্থানটা অক্ষুণ্ণ রেখে আমরা এগিয়ে যাব। পালিয়ে যাওয়ার মানসিকতা সুযোগ নেই, কোনো সুযোগ নেই। লুৎফর ভাই ছোট করে, একদম হাতে আমার সময় নেই। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে কোনো উন্নয়নের পদক্ষেপের বা যে কোনো অগ্রযাত্রার পদক্ষেপের সবচেয়ে বিরক্তিকর হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বট বাহিনী। তো তরুণদের বলবো যে তারা যেন কাউকে খুশি করতে গিয়ে এই বট বাহিনীর অংশ না হয়। তারা নিজেদেরকে এখান থেকে বাঁচিয়ে রাখুক, পজিটিভ কথাবার্তা বলুক, তাদের মন খারাপ আর হবে না। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখার সময় কাউকে খুশি করতে হবে না আর কি, কাউকে খুশি করতে ওর মন যা চায় ও তা বলুক। একদমই তাই। ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত অতিথি, এবং যারা তরুণরা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান, সকলেই আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত করেছেন। আপনাদের প্রতি অনেক শুভাশিস, শুভকামনা রইল, এবং ভোট নিশ্চয়ই সবাই দিবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং সেই কারণেই তরুণদের ভোট খুব জরুরি এবং সেই তরুণদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি। প্রিয় তরুণ, 56,000 বর্গমাইলের এই পুরো বাংলাদেশটি আপনাদের। প্রিয় তরুণ, লাল সবুজের এই পুরো বাংলাদেশটি কিন্তু আপনাদের। আপনি সেই বাংলাদেশের মালিক। আপনি যদি প্রতিদিন এই একটু একটু করে ভালো কাজ করেন, সেটি কিন্তু বাংলাদেশের সমীকরণে যুক্ত হয়, কারণ আপনি দেশের মালিক, ফলে সেটিকে ভালো রাখার দায়িত্ব আপনার। এবং সেই প্রত্যাশা নিয়ে সামনের নির্বাচনে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন ভালোর জন্য এবং ভালোর জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।